অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডাইরেক্ট মেথডে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করা যায় ওটা আমরা শিখছি। তো আজকে আমরা ইনডাইরেক্ট মেথডের একটা অঙ্ক করব। তো যারা স্ক্রিনে দেখতেছো স্ক্রিনে প্রশ্নটা দেখো, আর যাদের কাছে বই আছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার 2013 এই প্রশ্নটা তোমাদের সাথে রাখো। এটা হচ্ছে যে ফরচুন লিমিটেডের একটা অঙ্ক। এটা এখানে স্ক্রিনে যতটুকু দেখতে দেখো, আর না হলে বই দেখলে বইতে দেখো। এখানে যেমন প্রশ্নটা দেওয়া আছে, প্রেজেন্টেড বিলো আর দা ডাটা টেকেন ফ্রম দা রেকর্ড অফ ফরচুন লিমিটেড। ক্যাশ দেওয়া আছে দেখো 15,000 টাকা, 8,000 টাকা। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে 31 ডিসেম্বর 2014, আর কিছু দেওয়া আছে 31 ডিসেম্বর 2013। তাহলে 2013 সালে যেটা সেটা হচ্ছে যে আমাদের ওপেনিং, আর 2014 সালটা হচ্ছে যে আমাদের এন্ডিং। আর 2014 সালটা হচ্ছে যে তোমার কারেন্ট ইয়ার, 2013 সালটা হচ্ছে যে তোমার এখানে কি বেস ইয়ার। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। তো আমরা এই অঙ্কটা পরিপূর্ণভাবে করব, আমাদের অনেকগুলো নিয়ম এখানে চলে আসবে। তাহলে ক্যাশ তোমার গত বছরে ছিল, মানে ওপেনিং এ ছিল 15,000, সমাপনীতে হচ্ছে যে 8,000, 15,000। কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ, কারণ আমরা জানি যে যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে যাব তখন তোমার ক্যাশ ছাড়া বাকি কারেন্ট অ্যাসেটগুলোর কাজ করতে হবে, কারণ ক্যাশের কাজ কিন্তু প্রাথমিক অবস্থায় কি নাই, ক্যাশের কাজটা হচ্ছে যে আমাদের লাস্টে গিয়ে। তাহলে ক্যাশ কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ দেওয়া আছে তোমার ওপেনিং এ আছে 60,000, তারপরে হচ্ছে যে আমাদের এন্ডিং এ হচ্ছে যে 85,000। লং টার্ম ইনভেস্টমেন্ট এটা দেওয়া আছে তোমার 53,000, বর্তমানে এটা এসে দাঁড়াইছে 10,000। প্ল্যান্ট অ্যাসেট এটা আমাদের গত বছরে ছিল 2,15,000, চলতি বছরে এসে দাঁড়াইছে এটা 3,35,000। টোটাল আমাদের অ্যাসেট দেওয়া আছে 4,45,000 আর 3,36,000। ওকে, লায়াবিলিটিস এর পাশে যাই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 20,000, 40,000। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রশ্নে যদি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দেওয়া থাকে তাহলে তোমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কোনো কাজ নাই। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা দেখব পরবর্তীতে কি আছে। কারেন্ট লায়াবিলিটিস আছে 22,000 টাকা থেকে এটা এসে বর্তমানে 40,000 টাকা হয়েছে। বন্ডস পেবল দেখো 2013 সালে কোনো বন্ডস পেবল ছিল না, কিন্তু 2014 সালে এসে বন্ডস পেবল হচ্ছে 75,000 টাকা। ক্যাপিটাল স্টক 2,54,000 টাকা, 2,54,000 টাকা, এটার কোনো পরিবর্তন হয় নাই। এরপরে রিটেন আর্নিং 20,000 এবং 56,000। তাহলে এখানে দুইটা বিষয় তোমরা একটু নোট করবা। একটা হচ্ছে যে তোমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আর একটা হচ্ছে যে তোমার রিটেন আর্নিং, এই দুইটার ব্যাপারে একটু কথা বলি। যদি আমাদের প্রশ্নে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দেওয়া থাকে, মানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি তোমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যদি দেওয়া থাকে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যদি তোমার দেওয়া থাকে তাহলে তোমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কোনো কাজ নেই। কিন্তু যদি তোমার অ্যাকুমুলেটেড অর্থাৎ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যদি প্রশ্নে দেওয়া না থাকে তখন তোমার এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে তোমাকে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। ওকে, আবার রিটেন আর্নিং প্রশ্নে যদি আমাদের নেট ইনকাম অথবা ক্যাশ ডিভিডেন্ড এই দুইটা যদি তোমার প্রশ্নে দেওয়া থাকে তাহলে তোমার এই রিটেন আর্নিং এর কোনো কাজ নেই। অথবা এই দুইটার ভিতরে যদি যে কোনো একটা দেওয়া না থাকে তখন তোমার রিটেন আর্নিং থেকে তোমাকে নেট ইনকাম অথবা ক্যাশ ডিভিডেন্ড কি করতে হবে, বের করতে হবে। ওগুলা এগুলো আমরা অঙ্কটা করে তারপর আমরা এগুলার সূত্রগুলো লিখে দেব। ওকে, এখন আসো এরপরে তোমার নিচে দেখো, নিচে এডিশনাল ডাটার ভিতরে কি দেওয়া আছে। এডিশনাল ডাটার মধ্যে দেওয়া আছে তোমার yield to measured security carried at a cost of টাকা 43,000 on December 31, 2013 were sold in 2014 টাকা 34,000। অর্থাৎ এটা 2000 yield to measured securities carried at a cost price ছিল 43,000 টাকা ডিসেম্বর 31 তারিখ 2013 সালে, যেটা 2014 সালে এসে 34,000 টাকায় তারা বিক্রি করছে। তাহলে দেখো 43,000 টাকা সিকিউরিটি তারা 34,000 টাকায় বিক্রি করছে, তাহলে এখানে কি হচ্ছে, লস হচ্ছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট দ্যাট কস্ট অফ টাকা 50,000 and were 80% depreciated by sold during 2014 টাকা 8,000। অর্থাৎ আমাদের একটা 50,000 টাকার একটা কি ছিল
প্লান্ট অ্যাসেট ছিল যেটা 80% ডেপ্রিসিয়েট হয়ে গেছে। তাহলে তোমার যদি 80% ডেপ্রিসিয়েট হয়ে যায় তাহলে এটার বুক ভ্যালু আছে আর কত পার্সেন্ট? 20%। আবার বলতেছি, তোমার 50,000 টাকার একটা প্লান্ট অ্যাসেট ছিল। এই প্লান্ট অ্যাসেট ছিল তোমার একটা 50,000 টাকা। এই 50,000 টাকার প্লান্ট অ্যাসেট ছিল। এই প্লান্ট অ্যাসেটের ভিতরে তোমার ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, অর্থাৎ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়ে গেছে তোমার। এটা 50,000 এর কত পার্সেন্ট? 80%। তাহলে দেখো 50,000 এর 80% করবা, তাহলে 50,000 এর 80% হচ্ছে যে তোমার কত টাকা আসে দেখো। 50,000 এর 80%, তাহলে 50,000 এর 80% হচ্ছে তোমার 40,000, অর্থাৎ এটার 40,000 তোমার কি হয়ে গেছে? ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। তাহলে এটার বর্তমানে বুক ভ্যালু আছে আর কত টাকা? বুক ভ্যালু আছে তোমার, বুক ভ্যালু 10,000 টাকা। তাহলে যে কোনো অর্থাৎ সম্পত্তি বিক্রয় জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য এট ফার্স্ট তোমাকে কি করতে হবে? ওই সম্পত্তির বুক ভ্যালুটা বের করতে হবে। আর বুক ভ্যালু নির্ণয় করার নিয়মটা কি? প্লান্ট অ্যাসেট থেকে এর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা যত অংশ ডেপ্রিসিয়েশন হবে ওইটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে যে তোমার বুক ভ্যালু। তাহলে আমাদের এটার বুক ভ্যালু আছে 10,000 টাকা, তুমি এটা বিক্রি করে পাইছো 8,000 টাকা। তাহলে সেল ভ্যালু হচ্ছে যে তোমার 8,000 টাকা। তাহলে দেখো তোমার 10,000 টাকা সম্পত্তি তুমি 8,000 টাকায় কি করছো? বিক্রি করছো। তাহলে 2,000 টাকা হচ্ছে যে তোমার এখানে কি লস অফ সেল অফ কি প্লান্ট অ্যাসেট। তাহলে লস অফ সেল অফ প্লান্ট অ্যাসেট হচ্ছে যে তোমার কত টাকা? 2,000 টাকা। ক্লিয়ার? আবার বলতেছি, আমাদের প্লান্ট অ্যাসেটের মূল্য ছিল 50,000 টাকা, এটার ভিতরে তোমার ডেপ্রিসিয়েশন হয়ে গেছে বলছে 40,000 টাকা। কিভাবে হচ্ছে? কারণ এখানে বলে দিছে 80% ডেপ্রিসিয়েশন, তাহলে 50,000 টাকার 80% মানে 40,000 টাকা। তাহলে আমাদের বুক ভ্যালু আছে 10,000 টাকা, এরপরে আমরা বিক্রি করে পাইছি 8,000 টাকা, তাহলে আমাদের 2,000 টাকা হচ্ছে লস। তাহলে ক্লিয়ার করি, বুক ভ্যালু যদি তোমার বড় হয়, সেল ভ্যালু যদি তোমার ছোট হয় তাহলে লস হবে। আবার বুক ভ্যালু যদি ছোট হয়, সেল ভ্যালু যদি তোমার বড় হয় তাহলে তোমার এখানে কি হবে? প্রফিট হবে। ক্লিয়ার? তাহলে প্রফিট সমান হবে সেল ভ্যালু মাইনাস বুক ভ্যালু, আর লস সমান হচ্ছে যে তোমার বুক ভ্যালু মাইনাস কি সেল ভ্যালু। অর্থাৎ বুক ভ্যালু বেশি হলে লস আর বুক ভ্যালু কম হলে কি প্রফিট, কি আর তুলনায় সেলের তুলনায়। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে 2,000 টাকা আমরা কি পেলাম? লস পেলাম। তাহলে এটা আমাদের ওয়ার্কিং এ লাগবে, উঠে নিতে পারো। এরপরে আসো, এরপরে আমাদের 3 নাম্বার সমন্বয়টা বলছে নেট ইনকাম অ্যাজ এ রিপোর্টেড অন ইনকাম স্টেটমেন্ট ফর দা ইয়ার ওয়াজ টাকা 46,000, অর্থাৎ ওই বছরে ওইখানে ওদের নেট ইনকাম দেওয়া আছে। তাহলে নেট ইনকামটা আমরা লিখবো। এরপরে ডিভিডেন্ড পেড অ্যামাউন্টেড টু টাকা 10,000, তাহলে আমাদের ক্যাশ ডিভিডেন্ডটাও দেওয়া আছে। তাহলে আমাদের রিটার্ন আর্নিং এর এখানে কোনো কাজ নাই। এরপরে প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার 2014 ইউজিং ইনডাইরেক্ট মেথড। তাহলে এখানে দেখো একটা বিষয় মিসিং দেওয়া আছে, আমাদের চলতি বছরে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের পরিমাণটা দেওয়া নাই। তাহলে আমি আগেই বলছি যদি প্রশ্নে তোমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দেওয়া না থাকে তাহলে তোমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। তাহলে আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা, তাহলে না আমাদের 1 নম্বর ওয়ার্কিং ছিল, 1 নম্বর ওয়ার্কিং করলাম। 2 নম্বর ক্যালকুলেশন করো, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করব আমরা। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, তো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার জন্য আমরা একটা লেজার করব আমরা দুই পাশে। দেখো তাহলে এটা হচ্ছে যে তোমার ডেবিট সাইড, এটা হচ্ছে যে তোমার ক্রেডিট সাইড। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের তথ্যগুলো লিখে ফেলবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু আমাদের সম্পত্তির বিপরীত হিসাব, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স বিডিটা লিখবো আমরা ক্রেডিট পাশে, ব্যালেন্স সিডিটা লিখবো আমরা ডেবিট পাশে। তাহলে ব্যালেন্স বিডি হচ্ছে যে গত বছরটা মানে প্রারম্ভিকটা। ব্যালেন্স বিডি হচ্ছে যে তোমার 40,000 টাকা। এরপরে তোমার ব্যালেন্স সিডি, এই ব্যালেন্স সিডি হচ্ছে তোমার 20,000 টাকা। ওকে, লিখলাম। এখন দেখো আমরা যে সম্পত্তিটা আমরা বিক্রি করে ফেলছি সেই ক্ষেত্রে সম্পত্তিটার ডেপ্রিসিয়েশন ছিল 40,000 টাকা। তাহলে এটা অ্যাকুমুলেট সম্পত্তি বিক্রি করলে সাথে সাথে ওটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কমে যায়। তাহলে তোমার এটা কমে যাবে, তাহলে কমে গেলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হবে। তাহলে ডেপ্রিসিয়েশন অফ সেল অফ প্লান্ট অ্যাসেট, এটা ছিল তোমার 40,000 টাকা। তাহলে দেখো, তাহলে এটা ডেবিট কেন লিখছি? কারণ তুমি সম্পত্তিটা বিক্রি করার কারণে তোমার ডেপ্রিসিয়েশনের পরিমাণটা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কমে যাবে, সেজন্য ডেবিট লিখছি। তাহলে ক্রেডিট দিকে, ডেবিট দিকে আছে দেখো 60,000 টাকা, আর ক্রেডিট দিকে ছিল তোমার 40,000 টাকা। তাহলে 20,000 টাকা হচ্ছে তোমার কি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা কি
পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রশ্নে যদি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দেওয়া না থাকে তাহলে আমরা এভাবে একটা খতিয়ানের মাধ্যমে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা কি করব, বের করব। কিভাবে করব, ব্যালেন্স বিডিটা আমরা ডেবিট পাশে ক্রেডিট পাশে লিখব, ব্যালেন্স সিডিটা ডেবিট পাশে লিখব। কোনো সম্পত্তি বিক্রয় করার কারণে যদি কোনো ডেপ্রিসিয়েশন কমে যায় বা কোনো সম্পত্তি বিক্রয় করার সময় যদি কোনো ডেপ্রিসিয়েশন থাকে ওটাকে আমরা ডেবিট পাশে লিখব। এরপরে পার্থক্য যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের কি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তাহলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা আমরা বের করা শিখলাম। ওকে, এখন আমরা পুরোপুরি অঙ্কটা করব। তোমরা কলামটা করতে পারো, কলামটা করো। দেখো তাহলে কলামটা করো, প্রথমে এভাবে করো। টাকার কলাম দুইটাও দিতে পারো, তিনটাও দিতে পারো। তাহলে পার্টিকুলার টাকা, টাকা আর উপরে প্রতিষ্ঠানটার নাম লিখবা। এই অঙ্কটা হচ্ছে যে তোমার ফরচুন লিমিটেড। তাহলে ফরচুন লিমিটেড। এরপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইনডাইরেক্ট মেথড করতেছি, ইনডাইরেক্ট মেথড। ওকে, এরপরে এখানে হচ্ছে যে তোমার পর্দা এন্ডেড ইয়ার 31 ডিসেম্বর। কত সালের অঙ্ক করব, 2014 সালের অঙ্ক করব আমরা। 2014, কারণ আমাদের কারেন্ট ইয়ারটা হচ্ছে যে 2014, আমাদের বেস ইয়ারটা হচ্ছে যে 2013। ওকে, তাহলে আমরা বলছিলাম প্রথমে আমরা অপারেটিংটা বের করব। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং। তো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করার জন্য প্রথমে আমরা নেট ইনকামটা লিখব। তাহলে আমাদের এখানে নেট ইনকাম দেওয়া আছে 46,000। তাহলে নেট ইনকামটা লিখে ফেললাম আমরা 46,000। এরপরে তোমাকে এখানে একটা কথা লিখতে বলছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু net cash provided by operating activities। এই কথাটা আমাদেরকে লিখতে হবে, লিখলাম। ওকে, নেট ইনকাম লিখলাম। এরপরে তোমাদেরকে বলছিলাম নেট ইনকামের পরে হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অ্যালোকেশন থাকলে আমরা লিখবো। তাহলে প্লাস ডেপ্রিসিয়েশন আমরা অলরেডি বের করছিলাম। কত টাকা বের করছিলাম? ডেপ্রিসিয়েশন আমরা 20,000 টাকা, যোগ হবে 20,000। এরপরে আমরা লিখব আমাদের স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত, অর্থাৎ আমাদের এখানে একটা ইনভেস্টমেন্ট অ্যাসেট ছিল, ইনভেস্টমেন্ট অ্যাসেট বিক্রয়জনিত আমাদের লস হয়েছে। আবার আমাদের এখানে একটা প্লান্ট অ্যাসেট বিক্রয়জনিত, ওইখানেও লস হয়েছে। তাহলে দুইটাই আমাদেরকে এখানে যোগ করতে হবে। প্লাস লস অন সেল অফ প্লান্ট অ্যাসেট, এটা ছিল আমাদের এখানে লস হয়েছে আমাদের 2,000 টাকা। এরপরে হচ্ছে যে আমরা উপরে আমাদের একটা হিল টু ম্যাচুরিটি সিকিউরিটি ছিল, যেটা আমাদের মূল্য ছিল, যেমন আমাদের এখানে দেখো আমাদের এটার মূল্য ছিল 43,000 টাকা, বিক্রি করে পাইছি আমরা 34,000 টাকা। তাহলে এখানে আমাদের কত টাকা লস, অর্থাৎ পার্থক্য যেটা 9,000 টাকা আমাদের এখানে লস। তাহলে এটাও যে আমরা যোগ করব। প্লাস লস অন সেল অফ সিকিউরিটি অ্যাসেট, সিকিউরিটি। ওকে, এখানে হচ্ছে যে 9,000 টাকা আমাদের লস। ওকে, লিখলাম। এরপরে দেখো কারেন্ট অ্যাসেটটা ছিল তোমার গত বছরে ছিল তোমার 60,000 টাকা, চলতি বছর হচ্ছে 85,000 টাকা, তাহলে বাড়ছে। তো আমরা জানি কারেন্ট অ্যাসেট বাড়লে বিয়োগ করতে হয়, মাইনাস ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেট। তাহলে এটা কত টাকা বাড়ছে দেখো, তাহলে তোমার আগে ছিল 25,000 টাকা, তাহলে 25,000 টাকা এখানে ব্র্যাকেটের মধ্যে রাখবা, লিখলাম। এরপরে দেখো, এরপরে হচ্ছে যে তোমার এটা শেষ। কারেন্ট লায়াবিলিটিসটা দেখো, কারেন্ট লায়াবিলিটিসটা 22,000 টাকা থেকে 40,000 টাকা হয়েছে।
22,000 টাকা থেকে 40,000 টাকা হয়েছে, তাহলে বাড়ছে। তাহলে এটা কি হয়েছে? বাড়ছে। তাহলে 18,000 টাকা বাড়ছে, তাহলে বাড়লে যোগ করব, তাহলে প্লাস ইনক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটিস 18,000 টাকা যোগ করলাম। তাহলে দেখো, তাহলে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হলে আমরা বিয়োগ করব, আর কারেন্ট লায়াবিলিটিস ইনক্রিজ হলে আমরা কি করব? যোগ করব। লিখলাম এটা। ওকে, এখানে আমাদের আর কিছু নাই, তাহলে আমরা এটাকে যোগ করে দেব। দেখো এটা যোগ করো। তাহলে তোমার এখানে যোগের কত ছিল? যোগের ছিল তোমার প্রথমে 20,000 টাকা ছিল, এরপরে ছিল প্লাস 2,000 টাকা, এরপরে প্লাস 9,000 টাকা, মাইনাস তোমার 25,000 টাকা, প্লাস 18,000 টাকা। তাহলে আমাদের এখানে 24,000 টাকা, তাহলে এখানে আসতেছে তোমার 24,000 টাকা। তাহলে নেট ইনকামের সাথে যোগ করলে প্লাস নেট ইনকাম ছিল আমাদের 46,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে যে তোমার 70,000 টাকা। তাহলে এখানে দেখো এটা প্লাসের আসছে, তাহলে এটার নাম লিখবো আমরা নেট ক্যাশ, কি বলছি? প্লাস আসলে বলছি ইনফ্লো লিখতে, ক্যাশ ইনফ্লো বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, আমরা একটা পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা আমরা করে ফেললাম। তাহলে আমাদের এখানে ইন্ডিকেট কি করতে হবে? আমাদের এখানে দুইটা লস ছিল, দুইটা আমরা যোগ করছি। তাহলে ইনভেস্টমেন্ট অ্যাসেটের লস, ফিক্সড অ্যাসেটের লস, যেটাই লস হোক আমাদের এখানে কি করতে হবে? যোগ করতে হবে। আমাদের ডেপ্রিসিয়েশনটা দেওয়া ছিল না, ডেপ্রিসিয়েশনটা আমরা ওয়ার্কিং এর মাধ্যমে বের করলাম। ওকে, এরপরের পার্টটা হচ্ছে যে আমাদের এরপরের অংশ যেটা, এরপরের অংশটা হচ্ছে যে আমাদের আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কি ইনভেস্টমেন্টটা করব আমরা। ইনভেস্টমেন্ট এখানে একটু মুছে দিই। তাহলে আমাদের ইনভেস্টমেন্টটা করব। তাহলে বি নাম্বার দিয়ে লিখবা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং। তো ইনভেস্টমেন্টের ভিতরে আমরা জানি স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ সম্পদ, ক্রয় বিক্রয়গুলো আসে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে আমরা একটা সিকিউরিটি বিক্রি করছি, তাহলে প্লাস সেল অফ L2 মিসরিড সিকিউরিটি, এটা বিক্রি করেছিলাম আমরা কত টাকা? দেখো ওই যে 34,000 টাকায় বিক্রি করছে, তাহলে এখানে প্লাসের লিখবা 34,000 টাকা। কেন প্লাসের হবে? কারণ এটার কারণে ক্যাশ টাকা বাড়বে। আবার আমরা একটা প্লান্ট অ্যাসেটও বিক্রি করছি, এটাও যোগ হবে। প্লান্ট অ্যাসেট সেল, এটা বিক্রি করে পেয়েছিলাম আমরা 8,000 টাকা। দেখো নিচে আছে এখানে, এই যে তোমার 8,000 টাকা এখানে। ওকে, লিখলাম। এরপরে দেখো এখানে আমাদের এখন আমাদের পারচেজ অফ প্লান্ট অ্যাসেটটা একটু দেখি। দেখো তোমার আমাদের এখানে প্লান্ট অ্যাসেটের ক্ষেত্রে প্লান্ট অ্যাসেট তোমার গত বছরে ছিল 2,15,000 টাকা, একটু মিলাও। যেমন গত বছরে ছিল তোমার 2,15,000 টাকা। তাইলে এই 2,15,000 টাকা থেকে তুমি অলরেডি 50,000 টাকার প্লান্ট অ্যাসেট বিক্রি করে ফেলছো। সব সময় প্লান্ট অ্যাসেট বিক্রি করলে সেটার কস্ট প্রাইসটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 2 নম্বর সমন্বয়তে দেখো যে প্লান্ট অ্যাসেটটা তুমি বিক্রি করছো সেটার কস্ট প্রাইস ছিল কিন্তু 50,000 টাকা। তাহলে তোমার 2,15,000 টাকা থেকে তুমি 50,000 টাকার প্লান্ট অ্যাসেট কি করছো? বিক্রি করছো। তাহলে 2,15,000 মাইনাস 50,000, তাহলে আর তোমার প্লান্ট অ্যাসেট থাকার কথা 1,65,000। 1,65,000 অর্থাৎ তোমার এন্ডিং এ প্লান্ট অ্যাসেট থাকার কথা কত টাকা? 1,65,000 টাকা। কিন্তু প্রশ্নে দেখো আমাদের এন্ডিং এ কিন্তু প্লান্ট অ্যাসেট দেওয়া আছে 3,35,000 টাকা। তাহলে বেশি কত টাকা আছে? 3,35,000 টাকা। তাহলে তোমার বেশি আছে 1,70,000 টাকা। বেশি আছে কত টাকা? 1,70,000 টাকা। অর্থাৎ আমাদের সমাপনীতে আছে 3,35,000 টাকা। আবার দেখো তাহলে তোমার থাকার কথা 1,65,000 টাকা, কিন্তু আছে তোমার 3,35,000 টাকা। তাহলে যে টাকাটা বাড়ছে নিচ্ছ ওই সম্পত্তিটা তুমি কি করছো? ক্রয় করছো। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে তাহলে এটা আমরা বিয়োগ করব, মাইনাস পারচেজ অফ প্লান্ট অ্যাসেট, পারচেজ অফ প্লান্ট অ্যাসেট। এটা যারা বুঝবা না তাদের জন্য আমি নোটটা একটু দেখাই। এখানে দেখো নোটটা হচ্ছে এরকম, আমাদের সমাপনীতে আছে তোমার 3,35,000 টাকা,
এই 3,35,000 টাকা, তারপরে এখানে আছে 2,15,000 প্লাস 50,000, অর্থাৎ এই দুটোটা বিয়োগ করব, তাহলে আমাদের আর 1 লক্ষ কত 70,000 টাকা। এটা হবে তোমার কি বিয়োগের হবে তোমার এটা, ঠিক আছে। কেন বিয়োগের? কারণ কোনো সম্পত্তি ক্রয় করলে তোমার টাকার পরিমাণটা কমে যায়। তাহলে এটা শেষ, এখন এটা যোগ বিয়োগ করে ওটারে নাও। তাহলে মাইনাসের 1,70,000 টাকা আছে, প্লাসের আছে 8,000 টাকা, আবার প্লাসের আছে তোমার 34,000 টাকা। তাহলে তোমার মাইনাসের আছে আরো 1,28,000 টাকা আউটার কলাম হয়ে গেছে। তোমার মাইনাসের আরো কত টাকা? 1,28,000 টাকা, 1,28,000 টাকা তোমার আউটার কলাম হয়ে গেছে। তাহলে 1,28,000 টাকা, এই 1,28,000 টাকা, এই 1,28,000 টাকাকে তাহলে আমরা কি লিখবো? ক্যাশ ফ্লো, ক্যাশ আউটফ্লো লিখবো আমরা, যেহেতু এটা মাইনাসের আসছে। ক্যাশ আউটফ্লো বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ওকে, আমরা 2 নাম্বারটা করে ফেললাম। এরপরে সিটা হচ্ছে যে তোমার, সিটা আমরা এই পাশে করি। সিটা হচ্ছে যে আমাদের, দেখো এই পাশে করি আমরা সিটা। তাহলে সি নাম্বারটা আমরা এই পাশে করি, দেখো। তাহলে সি নাম্বার হচ্ছে যে তোমার ক্যাশ ফ্লো ফ্রম কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, এটা আমরা করব। এখন ফাইন্যান্সিং এর ভিতরে আমরা জানি, ফাইন্যান্সিং এর ভিতরে আসে সাধারণত আমাদের ওনার সিকিউরিটি এবং লং টার্ম লায়াবিলিটিস গুলো। একটু এখানে দেখো, এখানে বন্ডস পেবল কিন্তু গত বছরে ছিল না, চলতি বছরে নতুন করে বন্ডস পেবল আসছে 75,000 টাকা। তাহলে এটা নতুন করে তুমি বন্ডস পেবল নিছো, তাহলে বাড়ছে। তাহলে লিখবা কি লিখবা? লিখো ইস্যু অফ বন্ডস পেবল প্লাস, কারণ এটার কারণে আমার ক্যাশ টাকা বাড়বে, ইস্যু অফ বন্ডস পেবল 75,000 টাকা। প্রশ্ন করতে পারো স্যার কেমনে বুঝছেন যে এটা ইস্যু করছে? কারণ তোমার গত বছরের কোনো ছিল না, চলতি বছরে তোমার 75,000 টাকা আসছে, তার মানে পুরোটাই তুমি চলতি বছরে ইস্যু করছো, ক্যাশ টাকা বাড়ছে। এরপরে ক্যাপিটালের কোনো পরিবর্তন হয়, নিচে দেখো ডিভিডেন্ড দেওয়া আছে, তাহলে মাইনাস ডিভিডেন্ড। এই ডিভিডেন্ড পেড দেওয়া আছে তোমার 10,000 টাকা, এটা প্লাস মাইনাসের, তাইলে তুমি এখানে আরো আসছে প্লাসের 65,000 টাকা। এটা হচ্ছে যে কি লিখবো? ক্যাশ ইনফ্লো বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, তিনটা আমরা করে ফেললাম স্টেটমেন্ট। এখন দেখো তিনটা টাকা আছে আমাদের অপারেটিং এও টাকা পাইছি আমরা, ইনভেস্টিং এও টাকা পাইছি আমরা, তারপরে তোমার ফাইন্যান্সিং এও টাকা পাইছি। তাইলে আমাদের অপারেটিং এ পাইছিলাম প্লাসের 70,000 টাকা, ওইখানে পাইছিলাম আমরা মাইনাসের 1,28,000 টাকা, এরপরে এখানে পাইছি আমরা আবার প্লাসের 65,000 টাকা। তাহলে আমাদের আলটিমেটলি প্লাসের আসছে 7,000 টাকা, আমাদের কি আসছে? প্লাসের 7,000 টাকা আসছে। তাহলে 7,000 টাকা, তাহলে এখানে প্লাসের যেহেতু টাকা আসছে, এটাকে লিখবা নেট ক্যাশ ইনক্রিজ। আর যদি মাইনাসের আসতো তখন লিখতা নেট ক্যাশ কি ডিক্রিজ। তাহলে মাইনাস প্লাস, এটার সাথে ওপেনিং ক্যাশটা যোগ করবা। এই ওপেনিং ক্যাশ হচ্ছে 2013 সালেরটা, তাহলে 8,000 টাকা ছিল, তাহলে যোগ করলে হয়েছিল তোমার 15,000 টাকা। এটা হচ্ছে তোমার এন্ডিং। দেখো প্রশ্নে চলতি বছরের আমাদের এন্ডিং ক্যাশ কিন্তু কত টাকা দেওয়া আছে? 15,000 টাকা দেওয়া আছে। এইভাবে আমাদের অঙ্কটা করব, আমাদের অঙ্কটা মিলে যাবে। অর্থাৎ আমাদের এই যে আমাদের এন্ডিং ক্যাশ যেটা দেওয়া আছে ওই টাকাটা আমাদের অঙ্ক এটা করার পরে মিলে যাবে। তাইলে আমরা পূর্ণাঙ্গ একটা ইনডাইরেক্ট মেথডে কি করলাম? আমরা পূর্ণাঙ্গ একটা অঙ্ক করলাম। তাহলে এটা আমরা এইভাবে আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমে অপারেটিংটা করলাম। তো আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম, তাহলে প্রশ্নে যদি আমাদের কি যে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা দেওয়া না থাকে, তাহলে তোমাকে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে। কিভাবে বের করতে হয় কিছুক্ষণ আগে আমরা করছি। এখন আমরা শিখব দুইটা সূত্র তোমাদেরকে এখন লিখে দিব। একটা হচ্ছে যে প্রশ্নে যদি তোমার
প্রশ্নে যদি তোমার ক্যাশ ডিভিডেন্ড দেওয়া না থাকে তাহলে ক্যাশ ডিভিডেন্ডটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। আরেকটা দেখব আমরা প্রশ্নে যদি আমাদের কি দেওয়া না থাকে, প্রশ্নে যদি আমাদের নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে নেট ইনকামটা আমরা রিটেন আর্নিং থেকে কিভাবে বের করব, এই দুইটা বিষয় শিখব। তাহলে এই প্রশ্নটা এটা হচ্ছে যে তোমার ইউনিভার্সিটি কোশ্চেন 2012, এখানে যতটুকু দেখছো ওকে। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে আমরা একটু সূত্রগুলো একটু শিখে নিই। দেখো সূত্রগুলো আমরা শিখব। আমরা সূত্র একটু শিখে ফেলি সূত্রগুলা। সেটা হচ্ছে প্রশ্নে যদি, তাহলে আমরা আগেই বলছি প্রশ্নে যদি আমাদের ক্যাশ ডিভিডেন্ড অথবা নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে আমাদের রিটেন আর্নিং এর কাজ হবে, কিন্তু প্রশ্নে যদি ক্যাশ ডিভিডেন্ড বা রিটেন আর্নিং এগুলো দেওয়া থাকে তাহলে আমাদের রিটেন আর্নিং এর কোনো কাজ নাই। তাহলে প্রথমে 1 নাম্বার আমরা শিখি, যদি আমাদের প্রশ্নে যদি ডিভিডেন্ড দেওয়া না থাকে, প্রশ্নে যদি ডিভিডেন্ড দেওয়া না থাকে তখন ডিভিডেন্ড বের করার সূত্রটা হচ্ছে opening return earning, opening return earning প্লাস, তখন কিন্তু প্রশ্নে নেট ইনকাম দেওয়া থাকবে, নেট ইনকাম মাইনাস এন্ডিং রিটার্ন আর্নিং। এটা কখন ব্যবহার করব, এটা হচ্ছে যে প্রশ্নে যদি আমাদের ডিভিডেন্ড দেওয়া না থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। ওকে, এরপরে আসো 2 নাম্বার হচ্ছে যে যদি প্রশ্নে তোমার নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে নেট ইনকামের সূত্রটা হবে নেট ইনকাম সমান এন্ডিং রিটার্ন আর্নিং এন্ডিং রিটার্ন আর্নিং প্লাস, তখন কিন্তু ডিভিডেন্ড দেওয়া থাকবে প্রশ্নে, ডিভিডেন্ড মাইনাস ওপেনিং তো দেখো তাহলে আমাদের ওপেনিং রিটার্ন আর্নিং যদি আমাদের নেট ইনকাম দেওয়া থাকে তখন আমাদের ফর্মুলাটা হচ্ছে এন্ডিং রিটার্ন আর্নিং প্লাস ডিভিডেন্ড মাইনাস ওপেনিং রিটার্ন আর্নিং। ওকে, এরপর হচ্ছে যে আমাদের প্রশ্নে যদি সেল অফ প্রফিট অফ ফিক্সড অ্যাসেট, এটা হচ্ছে সেল ভ্যালু থেকে বুক ভ্যালু বিয়োগ করলে আমাদের প্রফিট বের হবে, আর বুক ভ্যালু থেকে আমাদের সেল ভ্যালু বিয়োগ করলে আমাদের কি বের হবে, লসটা বের হবে। ওকে, আর বুক ভ্যালু বের করার সূত্রটা হচ্ছে যে কস্ট ভ্যালু মাইনাস কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ দিস অ্যাসেট। তাহলে এই 4টা সূত্র শিখে ফেলবে, এই 4টা সূত্র শিখলে আমাদের এই চ্যাপ্টারে যে সব ওয়ার্কিংগুলো লাগবে তো সেগুলো আমরা পাবো। তবে প্রথমে বলি ডিভিডেন্ড নেট ইনকাম যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে এগুলো আমাদের ওয়ার্কিং এর দরকার নাই। সেল অফ প্রফিট অফ ফিক্সড অ্যাসেট এটা যদি উল্লেখ করা থাকে ওয়ার্কিং এর দরকার নাই, লসটা যদি দেওয়া থাকে দরকার নাই, বুক ভ্যালু যদি দেওয়া থাকে তখন তোমার আর বুক ভ্যালু নতুন করে বের করার দরকার নাই, তুমি প্রফিট আর লসটা বের করতে পারবা। ওকে, বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো। আজকে তাহলে এতটুকু, আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আর অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখো, বুঝে বুঝে করো, না বুঝলে আমাকে জানাবা। ওকে, আল্লাহ হাফেজ।